মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে অস্ত্র ধরি। মোরা একটি মায়ের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। একটি গুলি লাগলো হাদির মাথায়, একটি গুলি লাগলো হাদির মাথায়, নিহত হলো সমস্ত বাংলাদেশের মানব জাতি। হাই গাইস, আমি বাবু। SGS ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন আর সুস্থ থাকুন। বর্তমান প্রেক্ষাপটে কিভাবে ভালো থাকতে পারেন এটিও প্রশ্ন জাগে। তো প্রশ্ন আরও কিছু জাগে, যে প্রশ্নগুলো নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে 1952 সালে যদি 7 জন শহীদ না হতো, তারা যদি ভাষা আন্দোলনের জন্য যদি আন্দোলনে না নামতো, মিছিলে যদি গুলি না খেত, তবে হয়তোবা আমরা আজ বাংলা ভাষা পেতাম না। 1969 সালে তদ্রূপ একই ধরনের 1971 সালে আমরা আমাদের মানচিত্রের জন্য, আমরা আমাদের পতাকার জন্য এবং আমরা আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমরা যুদ্ধ করেছি এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের সবাই সবসময় বিনম্র শ্রদ্ধা আছে এবং থাকবে। এবং যারা আহত হয়ে আছেন তাদেরকেও আমরা বেশ ভালোবাসি এবং ভালোবাসাই থাকবে। তার মধ্যে যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন তাদের প্রতি আমরা যথেষ্ট পরিমাণ খেয়াল করি, যাতে তাদের কোনো ক্ষতি না হয় রাষ্ট্র দ্বারা। তারপর হচ্ছে আপনার যে কোনো ধরনের কোনো ক্ষতি সাধন না হয়, সেদিকে আমরা খেয়াল করি, প্রশাসনিক দিক থেকে অথবা যে কোনো দিক থেকে। কিন্তু এখানেই কিন্তু বলে শেষ হচ্ছে না, আরেকটি কথা বলি। 1990 সাল নূর হোসেন দিবস আমরা পালন করি। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, এই ধরনের একটি স্লোগান নিয়ে সে তার খালি গায়ে পিঠের মধ্যে আন্দোলনে নেমেছিলেন এবং সেই আন্দোলনে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল একজন, সেই নূর হোসেন। তাকেও শ্রদ্ধা করে স্মরণ করি, কারণ সে গণতন্ত্রের জন্য সে জীবন দিয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এবার আসা যাক, তারপর থেকে আমরা সবাই স্বাধীন, সবাই নিজ নিজভাবে কাজ করে যাচ্ছি নিজের মতো করে। এর মধ্যে নানান ধরনের ক্ষমতাসীন দল আসছে এবং চলেও গেছে, আবার আসছে আবার গেল, আবার আসলো আবার গেল। তার মধ্যে 111-এর মতো একটি ঘটনা ঘটলো এবং ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তিনউদ্দিনের মিলে সংবদ্ধভাবে তারাও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন এবং রাষ্ট্র পরিচালনা করলেন। করার পর তারা যাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে যে একটি নির্বাচন দিতে হবে, তাই নির্বাচন দেওয়ার কারণে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং বিগত দিন তারা রাষ্ট্র নিজের মতো করে চালাচ্ছিল, যা ইচ্ছে তাই করছিল এবং যেভাবে খুশি সেভাবেই তারা চালাচ্ছিল। দুর্নীতি থেকে শুরু করে নানান ধরনের অর্থ কেলেঙ্কারি, ব্যাংক লুটপাট, হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে নানান ধরনের জিনিস তাদের দ্বারাই সংগঠিত হচ্ছিল এবং আঙ্গুল ফিলে কোলাগাছ হয়ে যাচ্ছিল বেশ কিছু লোকজন। এর মধ্যে প্রেক্ষাপট ঘটল অন্য ধরনের। আমাদের বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ যখন 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে যখন একটি কথা শুনতে পেল, যিনি পুরো মানব জাতিকে, পুরো বাংলাদেশের মানুষকে নড়িয়ে রেখে দিয়েছিল, সেটা হচ্ছে রাজাকারের বাচ্চা, যেটা আমাদের বাংলাদেশের গালিয়ে বলা চলতো সেই সময় পর্যন্ত। তো রাজাকারের বাচ্চা বলার পর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল। কোটা বিরোধী আন্দোলনে বেশ কিছু ছাত্র নেমে পড়লেন রাস্তায় এবং তার সাথে নেমে গেলেন জনতা এবং তাদের অভিভাবকবৃন্দ। এভাবেই করে আমরা 2024 সালে 36শে জুলাই বা 5ই আগস্ট, যেটাই বলি না কেন, সেদিন আমরা বলতে গেলে বিপ্লবের মাধ্যমে, আবারও বলছি, বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ বা হচ্ছে তৎকালীন যারা ক্ষমতাসীন ছিলেন তাদেরকে আমরা
সরাই দিয়ে নতুন একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে সুন্দর আকারে আমরা ভাবছিলাম আগামী বাংলাদেশ হয়তো বা আমরা দুর্নীতিমুক্ত, হত্যামুক্ত, তারপর হচ্ছে নানান ধরনের আত্মীয়করণ মুক্ত করব। কিন্তু এর মধ্যে ঘটনা ঘটে গেল আরেকটি, যার মধ্যে যারা এই ছাত্র আন্দোলনের মধ্যে অন্যতম ছিলেন তাদের মধ্যে একজনকে গুলি করা হয়। সেই যাকে গুলি করা হয় সে হচ্ছে আমাদের ওসমান হাদি, শরীফ ওসমান হাদি। এই হাদির মাথায় গুলি লাগার পর পুরো বাঙালি জাতি কেঁপে উঠল। এটি কি হলো? এটি কি হলো? আসলে কি রাষ্ট্র দ্বারা এই ধরনের কাজ হওয়া সম্ভব কি? আমার জানা নেই। দর্শক, আপনারাই এর উত্তর দিয়ে, যদি রাষ্ট্র দিয়ে এই কাজটা যদি করা না হয় অথবা স্বার্থনিশ্চিত কেউ কোনো ব্যক্তি যদি এর সাথে জড়িত না থাকে, তবে রাষ্ট্র এখন পর্যন্ত চুপচাপ কেন? এই কেনর উত্তর সমস্ত বাঙালি জাতি জানতে চাচ্ছে। আমরা এসডিএস ফালতু কথার মাধ্যমে এইটি প্রশ্ন আমাদেরও, আমাদের বিবেকের প্রশ্ন, আমাদের নিজের অধিকারের প্রশ্ন, এবং আমার ভাই শরীফ ওসমান হাদির হয়ে একই প্রশ্ন করছি। যদি ওসমান হাদিরা সেই সময় দেশটিকে যদি মুক্ত না করত, দেশটাকে যদি স্বৈরাচার মুক্ত না করত, সেই সময় যদি প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে যদি তারা না এগোতো, তবে আজ পর্যন্তই আমরা থেকে যেতাম কেউ এখানে, কেউ ওখানে, কেউ নানানখানে। যারা জেলে ছিলেন তারা জেলেই থাকতেন, যারা আপনার পলাতক ছিল তারা পলাতকে থাকতো, যারা যেখানে ছিল সেখানেই থাকতো। আমি কাউকে উদ্দেশ্য প্রণীত হয়ে কথা বলছি না, আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হয়ে কথাটি বলছি। হাদির মাথায় গুলি কেন? হাদির মাথায় গুলি কেন? প্রকাশ্য দিবালোকে হাদির মতো একটি টকবকে যুবককে হত্যা করা হলো, অথচ রাষ্ট্র এখন পর্যন্ত চুপচাপ। বুঝতে পারছি না কি রহস্য, বা কি রহস্যের কোনো শুভ সংকেত দিচ্ছে না খারাপ কিছু সংকেত দিচ্ছে আমার জানা নেই। আমাদের একটি প্রতিবাদ, সেটি হচ্ছে অবশ্যই অনতিবিলম্বে অবশ্যই 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 শরীফ ওসমান হাদির খুনিকে গ্রেপ্তার করে নির্বাচনের আগেই তা কার্যকর করতে হবে। রাখার জন্য আছে আর্মি। যদি আমরা তাদেরকে যদি পলাতক করতে সহযোগিতা করেছি, তবে কেন ৩৬শে জুলাইয়ের আগমন ঘটাইলেন আপনারা? যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই বিচার কার্য করতে না পারেন, তবে আপনাকে সেই ছাত্ররা কি কারণে বসালো? তারপর হচ্ছে আপনার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাহাঙ্গীর, আপনি যদি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি না চালাইতে পারেন, তবে আপনাকে কি কারণে বসানো হলো? তারপর আসিফ নজরুল স্যার, আপনাকে আইন উপদেষ্টা হিসাবে যে বসানো হলো কি কারণে? আপনারা কি করছেন জানি না। আমরা কি সেই আগের মতো জিনিস দেখতে পাচ্ছি নাকি? আভাস তো সেরকমই পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে আপনার সাগররুনির হত্যাকাণ্ড যেমন ধামাচাপা পড়ে গেছে, আমাদের কি ওসমান হাদির কি অবস্থা কি তাই হবে নাকি? এই প্রশ্ন বিবেকের, এই প্রশ্ন আপনার, এই বিবেক, এই প্রশ্ন আমার। যেমন পিলখানা হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন হয়নি, কিছুই হয়নি এখন পর্যন্ত, তাই থেকে গেল। কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকার যারা ছিলেন তারাও তো কিছু করতে পারলেন না এতদিনে। শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটলো, সেই ৫ই মের ঘটনা, সেটাও তো আপনারা কিছুই করতে পারলেন না। কি করবেন? আব্দুল হাদির বিচার, ওসমান হাদির বিচার আমার জানা নেই। প্রশাসনের প্রতি, রাষ্ট্রের প্রতি এবং বাংলার জনগণের প্রতি এটিতে বজ্রকণ্ঠভাবে আওয়াজ তুলুন, যাতে হাদির বিচার বাংলার মাটিতে হয়, যাতে আর কোনো হাদি যাতে অঝরে না ঝরে যায়, আর কোনো হাদি যাতে আমাদের থেকে না হারায়। যদি এরকম কোনো হাদি যদি হারায়, তবে এর জবাব দিতে হবে অবশ্যই 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 রাষ্ট্রকে। রাষ্ট্র এটার জন্য প্রস্তুত থাক। আমি বলবো না আর কোনো কথা। আমার বজ্রকণ্ঠে এইটুকুই বলতে পারি, হাদি আমার ভাই, হাদি বাংলার মানচিত্রে, হাদি বাংলার পতাকায়, হাদি 18 কোটি মানুষের, হাদি প্রতিটা যত ধর্ম বর্ণ লোক আছেন সবার। কিন্তু এখানেই শেষ নয়, কাহিনী অনেক বাকি আছে দোস্ত। একটি ছবির একটি ডায়লগ আছে, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। তো দেখা যাক রাষ্ট্র কি করে।
রাষ্ট্রপ্রধান কি করে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করে, আইনমন্ত্রী কি করে, কিন্তু বজ্রকণ্ঠে একই আওয়াজ উঠবে, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আব্দুল হাদি ওসমান হাদি জিন্দাবাদ, ওসমান হাদি জিন্দাবাদ, ওসমান হাদি জিন্দাবাদ। বিচার 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 চাই, ওসমান হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই। আর কিছু বলার নেই। আমি বাবু এসডিএস ফালতু কথায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা নির্লজ্জ জাতি হিসাবে পরিচয় দিচ্ছি। আমরা চরম ধরনের নির্লজ্জতায় যে চরম সীমা পার করেছি, এইটা হাদি হত্যার বিচার না হওয়া থেকেই বোঝা যাচ্ছে আসলে আমরা কোন জাতি। আমরা কখনো সভ্য হতে পারবো না, আর সভ্য হব না। যাই হোক, আমরা যেমন আছি তেমনই থাকি, কিন্তু বিচারটা যাতে আমরা নির্বাচনের আগে যাতে দেখতে পারি। আল্লাহ হাফেজ।